শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজ থেকে আমি প্রভাষক তানজিনা আফরোজ তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স নিয়ে। প্রথমে শুরু করব ব্যান্ড তত্ত্বের ধারণা, কনসেপ্ট অফ ব্যান্ড থিওরি। কনসেপ্ট অফ ব্যান্ড থিওরি আমরা জানি পরমাণুতে রয়েছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পরমাণুর গঠন সম্পর্কীয় বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুর কেন্দ্রে রয়েছে প্রোটন এবং নিউট্রন। বোরের তত্ত্ব সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা আছে। এই বোরের তত্ত্ব থেকে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে কি রয়েছে, প্রোটন এবং নিউট্রন। কি রয়েছে, প্রোটন এবং নিউট্রন। কার কেন্দ্রে? পরমাণুর কেন্দ্রে। প্রোটনের চার্জ ধনাত্মক এবং নিউট্রনের চার্জ কি? নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই। প্রোটনের চার্জ ধনাত্মক বা প্লাস, আর নিউট্রনের কোনো চার্জ নেই। নিউট্রনের কোনো চার্জ নেই। ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনগুলো ইলেকট্রনের চার্জ কি? নিশ্চয়ই ঋণাত্মক বা নেগেটিভ। নিশ্চয়ই ঋণাত্মক বা কি? নেগেটিভ চার্জ ইলেকট্রন। তাহলে ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনগুলো কেন্দ্র থেকে অনেক দূরে, কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে অনেক দূরে কেন্দ্রকে পরিবেষ্টন করে। কেন্দ্র মানে একটা কল্পনা করো যে একটা সূর্য হচ্ছে কেন্দ্র, এই সূর্যকে কেন্দ্র করে কি করছে? পৃথিবী ঘুরছে। পৃথিবীকে ধরো একটি ইলেকট্রন, তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি না? তাহলে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো কেন্দ্র থেকে অনেক দূরে কেন্দ্রকে পরিবেষ্টন করে বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে কি ঘুরছে, ঠিক আছে, সৌরজগতের মতো। তাহলে দেখো, কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব, আমরা কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব আলোচনার উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম মৌল ও পরমাণু কি করব? বিবেচনা করব। সোডিয়াম মৌল ও পরমাণু বিবেচনা করব। সোডিয়াম হচ্ছে Na। সোডিয়াম মৌল ও পরমাণু কি করতে পারি? বিবেচনা করতে পারি। আমরা জানি সোডিয়াম পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে? নিশ্চয় 11টি ইলেকট্রন। সোডিয়াম পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে? 11টি ইলেকট্রন আছে, ঠিক আছে। এই ইলেকট্রনগুলোর বিন্যাস হচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p6 এবং 3s1। 11টি হয়েছে, 2 2 4, 4 6 10, 10 একে 11। এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর কি? ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, নিউক্লিয়াস দ্বারা আকর্ষণের ফলে কি একটি বিভব কূপের সৃষ্টি হয়। নিউক্লিয়াস দ্বারা আকর্ষণের ফলে ইলেকট্রনগুলো কি হয়? ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ ফলে একটি কি হয়? বিভব কূপের সৃষ্টি। এই যে দেখা চিত্র দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস আর এগুলো হচ্ছে কি? ইলেকট্রনের বিন্যাস। এই নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনগুলো আকর্ষণের ফলে কি হচ্ছে? একটি বিভব কূপের মতো আকৃতি ধারণ করেছে না? একটি বিভব কূপের সৃষ্টি হয়েছে। 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p6, 3s1। এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। আচ্ছা, তারপরে কি হয়েছে? ইলেকট্রনগুলো এই বিভব কূপের মধ্যে কি বিভিন্ন শক্তি স্তরে, ইলেকট্রনগুলো এই বিভব কূপের মধ্যে বিভিন্ন শক্তি স্তরে পাওলির বর্জনীতি অনুসরণ করে কি করে? স্টে করে বা অবস্থান করে। পাওলির বর্জন নীতি অনুসারে প্রতিটি শক্তি স্তরে বিপরীত স্পিন সম্পন্ন দুটি ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি শক্তি স্তরে কি করতে পারে? বিপরীত স্পিন যুক্ত বা সম্পন্ন দুটি ইলেকট্রন থাকতে পারে। সব এই যে 1 স্কয়ার, দুটি ইলেকট্রন, 2 স্কয়ার, দুটি ইলেকট্রন। তারপরে কি করতে পারে? সুতরাং সোডিয়াম পরমাণুর 1s স্তরে 2টি, 2s স্তরে 2টি, আবার 2p স্তরটি 3টি উপস্তরে বিভক্ত, কারণ এখানে 6টি ইলেকট্রন রয়েছে। 2p স্তরটি 3টি উপস্তরে বিভক্ত, প্রতিটি উপস্তরে 2টি করে ইলেকট্রন থাকে। প্রতিটি উপস্তরে 2টি করে, যে 3 1 2 3টি উপস্তর, প্রতিটি উপস্তরে কয়টি ইলেকট্রন? আছে 1 2 1 2 1 2, প্রতিটি উপস্তরে 2টি করে ইলেকট্রন থাকে। অর্থাৎ 2p স্তরে মোট কি 6টি ইলেকট্রন থাকে। 2p স্তরে মোট কয়টি ইলেকট্রন থাকে? এই যে 6টি ইলেকট্রন থাকে।
2p স্তরটি 3টি উপস্তরে বিভক্ত। আচ্ছা আচ্ছা অবশিষ্ট ইলেকট্রনটি কোথায় থাকে? 3s স্তরে থাকে। সোডিয়াম পরমাণুর বাইরের এই স্তরটিতে অবস্থিত ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। এই যে এটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ নয়, এই জন্য এখানে একটি ইলেকট্রন আছে শুধুমাত্র, এই জন্য একে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। এখন কঠিন সোডিয়াম ক্যালাসে বহু সংখ্যক পরমাণু থাকে। কঠিন সোডিয়াম ক্যালাসে কিন্তু বহু সংখ্যক পরমাণু থাকে। এই পরমাণুর মানে খুবই ডিপ একটা সন্নিবেশ থাকবে, সজ্জা থাকবে। বিভব কূপের আকার কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। বিভব কূপের আকার পরিবর্তিত। এখানে দেখো প্রতিটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। এখানে দেখো যোজ্যতা ইলেকট্রনগুলো ছাড়া অবশিষ্ট ইলেকট্রন সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে প্রতিটি পরমাণু নিজস্ব বিভব কূপের মধ্যে অবস্থান করে। এগুলো উপরের স্তরটা হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রনের অবস্থান 3s, ঠিক আছে। আর বাকিগুলো কি বিভব কূপের আকৃতি নিয়ে প্রতিটি স্তরে কি করে বিভব কূপের আকার ধারণ করে কি করতেছে? সজ্জিত আছে। বিভব কূপের আকার ধারণ করে কি আছে? সজ্জিত আছে। বিভব কূপের আকার ধারণ করে সজ্জিত আছে। আচ্ছা আবার দেখো যোজ্যতা ইলেকট্রনগুলো বিভব কূপের মধ্যে আর আবদ্ধ থাকে না। বাইরের শক্তি স্তরে যে যোজ্যতা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটি কি বিভব কূপের মধ্যে আবদ্ধ থাকে না। প্রতিটি যোজ্যতা ইলেকট্রন অন্যান্য পরমাণুর দ্বারা প্রভাবিত হয় এবং কোন ইলেকট্রনটি কোন পরমাণুর সঙ্গে সংশ্লিষ্ট তা নির্দিষ্ট করা সম্ভব। কথাটা মানে হচ্ছে দেখো এখানে এটার যোজ্যতা ইলেকট্রন আর এই বিভব কূপের যোজ্যতা ইলেকট্রন, এই বিভব কূপের যোজ্যতা ইলেকট্রন, এই বিভব কূপের যোজ্যতা ইলেকট্রন কোনটিকে নির্দিষ্ট করা সম্ভব হচ্ছে কার ইলেকট্রন কোনটা, মানে এরা সবই কি হয়েছে একই রকম হয়ে গেছে, কোনটার আলাদা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আচ্ছা তবে যেহেতু পাউলির বর্জন নীতি অনুসারে একটি শক্তি স্তরে দুটি বেশি ইলেকট্রন থাকতে পারে না, সুতরাং 3s শক্তি স্তরটি মানে এই শক্তি স্তরটি কি হয় 3s শক্তি স্তরটি বহু সংখ্যক উপস্তরে বিভক্ত হয়ে যায় এবং প্রতিটি উপস্তরে সর্বাধিক দুটি বিপরীত স্পিনে ইলেকট্রন থাকে এবং প্রত্যেকটা মানে অনেকগুলো বিভব কূপের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা বিভব কূপের দুটি ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো আবার নিজেরা সজ্জিত হয়ে যায়, ঠিক আছে। নিজেরা কি 3s স্তরে প্রত্যেকটা বিভব কূপে প্রতিটি ইলেকট্রন নিজেরা সজ্জিত হয়ে যায় এবং প্রতিটি উপস্তরে সর্বাধিক দুটি বিপরীত স্পিনে ইলেকট্রন নিয়ে সজ্জিত হয়। এখন ক্যালাসের ভিতর খুব অল্প পরিসরে প্রায় 10⁻20 সোডিয়াম পরমাণু বা এই অধিক পরমাণু থাকে। ফলে ওই ধরনের উপস্তরের সংখ্যা মানে এই উপস্তরগুলোর সংখ্যা এত বেশি হয় যে স্তরগুলোর স্থিতিশক্তি নিরবিচ্ছিন্ন ধরা হয়। হ্যাঁ, সুতরাং এই উপস্তরগুলোর সমন্বয়ে 3s শক্তি স্তরে তৈরি হয় একটি শক্তি ব্যান্ড। এই যত ইলেকট্রনগুলো নিয়ে এরা যত ইলেকট্রনগুলো প্রতিটি উপস্তর সজ্জিত করে, এই উপস্তরে সজ্জিত করার ফলে কি করা হয় এদের স্তরগুলো স্থিতিশক্তি নিরবিচ্ছিন্ন ধরা হয় এবং উপস্তরগুলো সমন্বয়ে 3s শক্তি স্তর তৈরি হয় একটি শক্তি ব্যান্ড, ঠিক আছে, একটি শক্তি ব্যান্ড। এই শক্তি ব্যান্ডকে বলা হয় কি এদের সবগুলো 3s ইলেকট্রনগুলো নিয়ে তৈরি হয় একটি শক্তি ব্যান্ড। এই শক্তি ব্যান্ডকে বলা হয় যোজ্যতা ব্যান্ড, কারণ এদের নাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, সেজন্য সেখান থেকে এসেছে যোজ্যতা ব্যান্ড। তাহলে শক্তি ব্যান্ডের সংজ্ঞাটা কি? কোনো পদার্থে বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। শক্তি ব্যান্ড, ঠিক আছে, এটা তো শক্তি ব্যান্ডের সংজ্ঞা। এখন আসা যাক যোজন ব্যান্ড। যে ইলেকট্রনগুলো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থান করে তাদেরকে যোজন ইলেকট্রন বলে।
কেলাসিত কঠিন পদার্থের ক্ষেত্রে যোজন ইলেকট্রনগুলির শক্তি যে বিস্তৃত পাল্লার মধ্যে থাকে তাকে যোজন পাল্লা বা যোজন ব্যান্ড বলে। সাধারণ পরমাণুতে দ্রুততম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ। পরমাণুতে দ্রুততম মানে দূরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে, ঠিক আছে, দূরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে সেটার শক্তি কি সর্বোচ্চ। মানে ধরো সূর্য হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ধরো তোমার নেপচুন, প্লুটো, এদের মানে তোমার শক্তি সবচেয়ে বেশি হবে। এই ব্যান্ড পূর্ণ বা আংশিক, এই ব্যান্ড কি করে পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। এই ব্যান্ড পূর্ণ বা আংশিক কি করে পূর্ণ থাকতে পারে। এই ব্যান্ড পূর্ণ বা আংশিক কি পূর্ণ থাকতে পারে। এই ব্যান্ড পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যোজদা ইলেকট্রন প্রতিটি নিজ পরমাণুর প্রভাব থেকে বাইরে চলে আসে, হ্যাঁ, কিন্তু এগুলো সম্পূর্ণ কি মুক্ত নয়। এরা পরমাণুর প্রভাব থেকে বাইরে চলে আসলো, এরা কিন্তু সম্পূর্ণ মুক্ত নয়, হ্যাঁ, পরমাণু সমষ্টির প্রভাবের মধ্যে থেকে যে কিন্তু খুব সামান্য, ফলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, হ্যাঁ। তবে বাইরে যে শক্তি অর্জন করে, বাইরে থেকে শক্তি অর্জন করে প্রভাব থেকে মুক্ত হয়ে যায় এবং বাইরে চলে যেতে পারে, সেটি পরিবহন ইলেকট্রনে। যেটি বাইরে থেকে শক্তি অর্জন করে যে ইলেকট্রন বাইরে চলে যাবে সেটি কি করবে পরিবহন ইলেকট্রনে পরিণত হবে এবং এরা তড়িৎ পরিবহনে কি করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। এবার এভাবে অনেকগুলো যদি ইলেকট্রন কি করবে, বাইরে থেকে শক্তি অর্জন করে কি করতেছে, পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারবে এবং এরা কি করবে, তড়িৎ পরিবহন করতে পারবে। এই শক্তি ব্যান্ডকে বলা হয় পরিবহন ব্যান্ড, হ্যাঁ। পরিবহন ব্যান্ডের মাঝখানে অঞ্চলে কোনো ইলেকট্রন থাকে না। পরিবহন ব্যান্ডের মাঝখানের অঞ্চলে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না। আচ্ছা, পরিবহন ব্যান্ডের সংজ্ঞাটা কি এখন? পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, ফলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। ইলেকট্রনগুলো শক্তির পাল্লা বা ব্যান্ডকে পরিবহন ব্যান্ড বলে। পরিবহন ব্যান্ডের সকল ইলেকট্রন কি মুক্ত ইলেকট্রন, হ্যাঁ। আচ্ছা, এখন আসা যাক নিষিদ্ধ শক্তি ব্যান্ড। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী অঞ্চলকে নিষিদ্ধ বা শক্তির পাল্লাকে কি নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলে। এই নিষিদ্ধ শক্তি অঞ্চলে কোনো শক্তি স্তর না থাকায় এই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না। শক্তি স্তর থাকলে তো ইলেকট্রন থাকবে, কারণ এই নিষিদ্ধ শক্তি ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, মানে কোনো শক্তি স্তর থাকে না, হ্যাঁ। ক্যালাসের মধ্যে কোনো ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডকে তুলতে হলে ইলেকট্রনের সর্বনিম্ন যে শক্তি সরবরাহ করে তা নিষিদ্ধ শক্তি ব্যান্ডের শক্তির সমান। তাহলে এতটুকু গেল। শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব পরিবাহী অপরিবাহী সেমিকন্ডাক্টর। পরিবাহী অপরিবাহী সেমিকন্ডাক্টর। পরিবাহী হচ্ছে কন্ডাক্টর, অপরিবাহী হচ্ছে ইনসুলেটর, কন্ডাক্টর, হ্যাঁ। তড়িৎ পরিবাহিতা যে পদার্থের মধ্যে তড়িৎ পরিবাহিত হয় সে পরিবাহিত ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে 3 শ্রেণীতে ভাগ করে। একটা হচ্ছে অপরিবাহী, পরিবাহী এবং সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টর বা কি অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টর কি বা অর্ধ পরিবাহী। আমরা এখন বলবো অপরিবাহী বা অন্তরক। অপরিবাহী বা অন্তরক যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না তাকে অপরিবাহী, যেমন কাঠ ইত্যাদি। আপেক্ষিক রোধ, এদের আপেক্ষিক রোধ কি অনেক বেশি, 10⁻12 পর্যন্ত। 10⁻12 পর্যন্ত হচ্ছে কি আপেক্ষিক রোধ। আচ্ছা, তারপরে এদের তোমার পরিবাহীর আপেক্ষিক রোধ অনেক বেশি। তোমার ধরো অপরিবাহী যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে, কম পূর্ণ থাকে, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড মধ্যবর্তী শক্তি ব্যবধান অনেক বেশি। এদের দুজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের শক্তি ব্যবধান অনেক বেশি, 6 ইলেকট্রন ভোল্ট থেকে 5 ইলেকট্রন ভোল্টের মতো। তারপর তোমার এখন আসা যাক পরিবাহী
পরিবাহীটা। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে। সাধারণত ধাতব পদার্থ তড়িৎ সুপরিবাহী হয়। তামা, রূপে, অ্যালুমিনিয়াম ইত্যাদি তড়িৎ সুপরিবাহী। তোমার ধরো আপেক্ষিক রোধ কম হয়, এদের রোধ কম বলে এদের মধ্যে দিয়ে কি তড়িৎ পরিবহন হয়। এত আপেক্ষিক রোধ হচ্ছে তোমার ইনভার্স 8 ওহম ক্রমের, আপেক্ষিক রোধ খুবই কি কম। তারপরে হচ্ছে দেখো এদের পরিবাহীতে দুজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকে না এবং কিছু অংশে একটা অপরের উপরও অনেক সময় থাকে। আচ্ছা আচ্ছা, এখন আসা যাক সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। পরিবাহী অপরিবাহীর মাঝামাঝি আপেক্ষিক রোধের কয়েকটি পদার্থ থাকে, সেগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর। জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। এদের আপেক্ষিক রোধ 10⁻⁴ ওহম। তোমার বইয়ে পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবে। আপেক্ষিক রোধ দিয়ে সেমিকন্ডাক্টর চেনা যায় না। কিছু সংকরও আছে যাদের আপেক্ষিক রোধ জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি, ঠিক আছে, সেগুলো কিন্তু সেমিকন্ডাক্টর নয়। সেমিকন্ডাক্টরও আরও কিছু বৈশিষ্ট্য আছে, বইয়ে খুব ভালোভাবে আছে, তোমরা এগুলো পড়ে নেবে, পড়লে কি করবে বুঝতে পারবে। আমি একটু সেমিকন্ডাক্টরের সংজ্ঞাটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেমিকন্ডাক্টরের সংজ্ঞাটা হচ্ছে কি, যে সকল পদার্থের পরিবাহতাঙ্ক অপরিবাহী পরিবাহের মাঝামাঝি এবং তাপমাত্রা পেলে যাদের রোধ কমে, অর্থাৎ পরিবাহতাঙ্ক বাড়ে এবং সুবিধাজনক অপদ্রব্য যোগ করলে যাদের পরিবাহিতা ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে তাদেরকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে। মোট কথা হচ্ছে এখানে যে সকল পদার্থের পরিবাহী অপরিবাহীর মাঝামাঝি, হ্যাঁ, বা অপরিবাহীর চেয়ে বেশি পরিবাহীর চেয়ে কম, তাপমাত্রা পেলে যাদের রোধটা কি কমে যায়, হ্যাঁ, এবং পরিবাহিতা বাড়ে, অপদ্রব্য যোগ করলে যাদের পরিবাহিতা ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে বা তড়িৎ পরিবাহিতা বেড়ে যায় তাদেরকে কি বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে। শিক্ষার্থীরা আজকে এতটুকুই। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।